আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিশন ডিএমসি উইথ সাবিহা। আজকে আমি তোমাদের সাথে আছি সাবিহা ইসলাম। বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা মেডিকেল কলেজে। তো আমার মিশন ডিএমসি উইথ সাবিহা চ্যানেল থেকে আমি নিয়মিতভাবে মেডিজিকে সিরিজ আপলোড করছি, অর্থাৎ মেডিকেলের জন্য সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক যেগুলো লাগে সেগুলো আমি তোমাদের খুব সুন্দরভাবে স্লাইডের মাধ্যমে পড়ানোর চেষ্টা করেছি এবং আমি কিভাবে পড়েছি, কোন ধরনের শর্টকাট ফলো করেছি সেটা দেখানোর চেষ্টা করছি। এর আগে আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করেছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি আলোচনা করব জাতিসংঘ এবং এর আদ্যপান্ত নিয়ে। আমাদের বিভিন্ন পরীক্ষায় কিন্তু ভর্তি পরীক্ষায় জাতিসংঘ থেকে অনেক বেশি কোয়েশ্চেন এসে থাকে। আজকে আমরা দেখব জাতিসংঘের কোন টপিকগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কোন টপিকগুলো আমাদেরকে সুন্দর মতো একটু পড়তে হবে। তো তাহলে চলো শুরু করা যাক। প্রথমত জাতিসংঘ, আমি কিন্তু প্রথমেই যেটা পড়িয়েছিলাম সেটা কি বলতো, যে কোন কোন ভাবে আমরা মূলত পড়তে পারি বা প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধতে কিভাবে কি ধরনের কোয়েশ্চেন আসে। কিন্তু তারও পরিপ্রেক্ষিতে কিন্তু আমি সেখানে বলেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলশ্রুতিতেই আমাদের একটা কিন্তু সংগঠন গড়ে উঠেছিল, সেই সংগঠনটাই ছিল জাতিসংঘ। আজকে আমরা এই জাতিসংঘটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তাহলে আমি এর আগে পড়িয়েছিলাম 1920 সালে লিগ অফ নেশনস গঠিত হয়েছিল, যেটাকে আমরা বলতাম জাতিপুঞ্জ, কিন্তু সেটা কিন্তু ব্যর্থ হয়েছিল। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে যে লিগ অফ নেশনস গঠিত হয়েছিল সেটা পরবর্তীতে ব্যর্থ হওয়ার কারণেই মূলত জাতিসংঘর আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমাদেরকে ফেস করতে হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ গঠিত হয়েছে। মোট 11টি সম্মেলনের মাধ্যমে জাতিসংঘ গঠিত হয়। খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু জেনে রাখা ভালো। এরপর আসো আমরা জাতিসংঘের যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা আমি কিছু পয়েন্ট আকারে দেওয়ার চেষ্টা করেছি। এই পয়েন্টগুলো আমাদের একটু জানতে হবে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ এগুলো। তো আমি যদি বলি যে প্রথমত আমাদের কি জানতে হবে, দেখো যে জাতিসংঘে স্বাধীন দেশসমূহ সর্বোচ্চ একটা আন্তর্জাতিক সংঘ হচ্ছে জাতিসংঘ। আমরা জানি জাতিসংঘ নাম আমরা সবাই জানি, এটা হচ্ছে স্বাধীন দেশসমূহের একটা সর্বোচ্চ সংঘ, ঠিক আছে? এটার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা কিন্তু জানি না স্থানটা হচ্ছে ম্যানহাটন। ওকে, এই স্থান সহ আমাদের জানতে হবে ম্যানহাটন নিউ ইয়র্ক, ম্যানহাটন নিউ ইয়র্ক। ওকে, এরপর আসো আটলান্টিক সনদ, এটা ইম্পর্টেন্ট। আমি এই সনদগুলো পড়াবো। এই যে এখানে বললাম 11টা সম্মেলন এবং 11টা সনদ, অনেকগুলো সনদ চুক্তির মাধ্যমে জাতিসংঘ গঠিত হয়। সেই চুক্তি এবং সনদগুলো সম্পর্কে আমরা জানবো। জাতিসংঘের নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট। মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট 1 জানুয়ারি 1942 সালে। ওকে, এরপর আসো জাতিসংঘের আয়ের উৎস। সদস্যদের সমূহের চাঁদা, বাজেট এগুলো হচ্ছে 2 বছরে একবার। এবং এটা আমাদের জানতে হবে জাতিসংঘের সর্বোচ্চ 193তম সদস্য দেশ হচ্ছে দক্ষিণ সুদান। তাহলে আমি যে জিনিসগুলো এখানে বললাম এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আমি যে জিনিসগুলো একটু বেশি জোর দিব বা বলবো এটা মনে রাখতে হবে, বুঝবা যে সেই জিনিসটা থেকে প্রশ্ন আসার প্রবাবিলিটি একটু বেশি, আমাদের একটু ভালো মতো সেটা পড়তে হবে, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা যদি পড়ি, ইম্পর্টেন্ট একটা জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে। সেটা কি বলতো, সেটা হচ্ছে জাতিসংঘ যে 11টা সম্মেলনের মাধ্যমে গড়ে ওঠে সেই 11টা সম্মেলন সম্পর্কে জানতে হবে। এখন আসো এই সম্মেলন সবগুলা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এখন কোনগুলো ইম্পর্টেন্ট সেটা কিভাবে আমরা বুঝবো, দেখো প্রথমত আছে লন্ডন ঘোষণা 1941 সালে, জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। এটা কিন্তু প্রথম স্টেপ ছিল, ফার্স্ট স্টেপ ছিল। আর তারপরে আছে আটলান্টিক সনদ, এইটা ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম চুক্তি ও উদ্যোগ। তাহলে আমাদের প্রশ্ন আসলে কিন্তু বুঝতে হবে যে প্রথম পদক্ষেপ কোনটা ছিল, প্রথম চুক্তি কোনটা ছিল। আমাদের লন্ডন ঘোষণা যেটা, সেটা কিন্তু কোনো রকম চুক্তি বা কোনো ধরনের সনদ কোনো কিছু স্বাক্ষর করা হয়নি, ঠিক আছে? এটা শুধুমাত্র একটা ঘোষণা, যেটা জেমস প্রাসাদে করা হয়েছিল, লন্ডনের জেমস প্রাসাদে করা হয়েছিল বলেই এর নাম লন্ডন ঘোষণা, এবং ঘোষণা করে ইউরোপের 9টি দেশের প্রবাসী সরকার, ঠিক আছে?
এটা খুব বেশি ইম্পর্টেন্ট, আমাদের খালি জানতে হবে যে প্রথম পদক্ষেপটা কোনটা এবং প্রতিষ্ঠার প্রথম চুক্তি কোনটা বলতে হবে আটলান্টিক সনদ। এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা এই আটলান্টিক সনদটা, এবং এই আটলান্টিক সনদে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কে স্বাক্ষর করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, অর্থাৎ দুটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশের মধ্যে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়, ঠিক আছে, সবচেয়ে বড় দুইটা দেশের মধ্যে। এবং এই সনদ স্বাক্ষরিত হয় কোথায়, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট, প্রিন্সেস অফ ওয়েলস। তার মানে এই আটলান্টিক সনদের তিনটাই আমাদের খুব ভালো মতো জানা থাকতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। এরপর ওয়াশিংটন ডিসি সম্মেলন, বুঝতেই পারছো তার মানে কোথায় হবে, এটা ওয়াশিংটন ডিসিতে, এবং হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট অবশ্যই করবে এগুলা। খুব বেশি জাতিসংঘ নামকরণটা কে করেন, ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট, এটা কিন্তু আসে মাঝে মাঝে। আচ্ছা, এরপর হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধি লিটভিন, তারপরে হচ্ছে টিভি মুং, এনারা ছিলেন। এটা শুধুমাত্র একটু জেনে রাখা ভালো, তবে খুব বেশি প্রশ্ন এখান থেকে আসে না, ঠিক আছে। এরপর আসো কাসাব্লাঙ্কা সম্মেলন, এটা মরক্কোর অন্যতম শহর কাসাব্লাঙ্কায় অবস্থিত এবং হচ্ছে আফ্রিকার একমাত্র সম্মেলন, মানে এটা কিন্তু আফ্রিকায়, ঠিক আছে। আর নাৎসিদের বিনা শর্তে আত্মসমর্পণকে বাধ্য করাই এটার মূল উদ্দেশ্য ছিল। এটা খুব বেশি মানে হচ্ছে এটা জাতিসংঘ তৈরিতে খুব বেশি প্রভাব ফেলে নাই, শুধুমাত্র এইটুকু জিনিস জানলেই হবে, যেহেতু এটা আমাদের কিন্তু ব্রিটিশ বা আমেরিকার সাথে সম্পৃক্ত না, এটা আফ্রিকার সাথে সম্পৃক্ত, এই দিক থেকে এটা ইম্পর্টেন্ট হতে পারে। আর তেহরান সম্মেলন, সেটা হচ্ছে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত, বিশ্বের সকল দেশকে সদস্য হওয়ার আহ্বান জানানো হয় এখানে। এই যে আমাদের তৎকালীন বা এখনকার পরিস্থিতিতে তেহরান সম্মেলনটা আসতে পারে বা একটু ইম্পর্টেন্ট আমরা ধরতে পারি। তাহলে আমি প্রথমত যেটাকে মার্কিং করলাম সেটা একটু ভালো মতো জানতে হবে, আটলান্টিক সনদ, এটা মিস দেওয়া যাবে না। এটার যে তিনটা আমি বললাম এই তিনটা খুব ভালো মতো ভাবে জানা থাকতে হবে, ঠিক আছে। এখন আসো আমরা আরেকটা যেটা পড়বো সেটা হচ্ছে আরো কিছু সম্মেলন আমাদেরকে জানতে হবে। এগুলো আই থিঙ্ক অত ইম্পর্টেন্ট না, আমি যেগুলো একটু স্টার মার্কিং করছি তোমরা এইটা একটু ভালো মতো পড়বে। এটা হচ্ছে যে ব্রিটেন উডস সম্মেলন, ঠিক আছে। এই ব্রিটেন উডস সম্মেলনটা কিন্তু অনেক বেশি লাগে আসে, ঠিক আছে। এখন দেখো ব্রিটেন উডস সম্মেলনের আমি যদি বলি এখান থেকে আমি এগুলাকে স্টার মার্ক করব, এটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট, আমাদের জানতে হবে। এখন আসো কি জানতে হবে, মরক্কো মানে যেটা হচ্ছে মস্কো সম্মেলন, এই সম্মেলনটায় বিষয়ের মধ্যে আমাদের আসবে যে 7টা দফা ছিল, মস্কো ডিক্লারেশন বলা হয়। সাবেক সোভিয়েত ইউনিয়ন ও বর্তমান রাশিয়ার রাজধানী মস্কো, আমরা জানি, এটা সবাই জানি, এবং বিগ 5 রাষ্ট্রের প্রধানরা মস্কোতে একত্রিত হন। এটা একটা সম্মেলন দেওয়া হয়েছে মস্কো সম্মেলন, এটা সাল তারিখ কোনোটাই ইম্পর্টেন্ট না, একটু জেনে রাখা ভালো। এরপর আসো হচ্ছে ভার্জিনিয়া সম্মেলন, যেটা হচ্ছে ভার্জিনিয়া আমেরিকার একটা অঙ্গরাজ্য সেখানে, এবং এখানে কিন্তু ওই যে এফএওটা গঠিত হয়, ফুড অ্যান্ড অর্গানাইজেশন, এগ্রিকালচারাল অর্গানাইজেশন। আর ব্রিটেনের সম্মেলন যেটা আমি বললাম এটা সাল সহ মনে রাখতে হবে, ঠিক আছে, 1944 সাল, কারণ আমরা এর পরবর্তীতে বিভিন্ন সংস্থা নিয়ে যখন আলোচনা করব, আইএমএফ, তারপরে হচ্ছে আইবিআরডি, এই সম্মেলনটার মাধ্যমে কিন্তু এই সুন্দর সুন্দর সংগঠনটা গড়ে উঠেছিল বা সিদ্ধান্ত গ্রহণ হয়েছিল। তারপরে যে ডলার যে এখন আন্তর্জাতিক মুদ্রা, এটা আমরা সবাই জানি, এই ডলারকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে স্বীকৃতিও কিন্তু ব্রিটেনের সম্মেলনেই দেওয়া হয়েছিল। সো ব্রিটেনের সম্মেলনটা আমাদের হচ্ছে দৈনন্দিন জীবনের সাথে বা জানাশোনার সাথে একটু পড়ে নিতে হয়। এখন আসো আরো 3টা সম্মেলন জানতে হবে, যেটার মধ্যে আমরা খুব বেশি পরিচিত না একটার সাথে, সেটা হচ্ছে ডাম্বারটন সম্মেলন। এটা খুব বেশি দরকারও হয় না, আমাদের জানতে হবে শুধু যে ইউএনওতে রূপান্তরিত হয় এবং নিরাপত্তা পরিষদ গঠন ও 5টি স্থায়ী রাষ্ট্র যে আমরা নির্ধারণ করি জাতিসংঘের, সেটা মূলত এই ডাম্বারটন সম্মেলনে করা হয়। এরপর আসো ইয়াল্টা সম্মেলন, এটা খুব খুব ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে আমাদের বর্তমানে যে সংঘাতপূর্ণ একটা দেশ ইউক্রেন, খুব বেশি আলোচিত একটা দেশ ইউক্রেন, তো ইউক্রেনের অবস্থিত ইয়াল্টা শহরটা, এবং 5টি স্থায়ী দেশকে যে আমরা যে ভেটো কথা অনেকবার বলি জাতিসংঘের ক্ষেত্রে, ভেটোটা কিন্তু চালুই হয়েছিল এই ইয়াল্টা সম্মেলনের মাধ্যমে, ঠিক আছে। 5টি স্থায়ী দেশকে ভেটো প্রদানের একটা ক্ষমতা দেওয়া হয়েছিল। এতে করে কি হয়েছে, মতামতের একটা স্বাধীনতা এসেছে, যখন সবগুলো দেশ মতামত দিচ্ছে কোনো একটা বিষয়ে তখনই সেই জিনিসটা বাস্তবায়িত হচ্ছে, অন্যথায় বাস্তবায়িত হচ্ছে না।
ভেটো ল্যাটিন শব্দ এবং এটার অর্থ ইহা, আমি ইহা মানি না, এটাও ইম্পর্টেন্ট। সো আমি এখানে মার্কিং এরপর আবার করে দিব। আমি দেখো করে দিয়েছি যে হচ্ছে ব্রিটেন সম্মেলন এবং ইয়াল্টা সম্মেলন, এই দুইটা আমি যদি কোনোটা নাও পড়ে যাই, এই দুইটা সম্পর্কে খুব ভালো আইডিয়া কিন্তু আমাদের রাখতে হবে। এরপর আসো সান ফ্রান্সিসকো সম্মেলন, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট না। 24শে অক্টোবরকে জাতিসংঘ দিবস বলা হয়। আমাদের কিন্তু দিবস খুব বেশি চলে আসে, আমি দিবস দিয়ে আলাদা একটা ভিডিও দিব যেখানে আমি মনে রাখার টেকনিকগুলো বলে দিব যে কোন সাল বা কোন তারিখকে কোন দিবস বলা হয়। বাট এখানে তুমি জাস্ট মনে রাখো যে 24শে অক্টোবর 1945 সালে যেহেতু জাতিসংঘ সনদ কার্যকর করা হয়, 24শে অক্টোবরকে জাতিসংঘ দিবস বলা হয়। 24শে অক্টোবর জাতিসংঘের সাথে খুব খুব বেশি জড়িত, ঠিক আছে? এর থেকে বেশি আই থিঙ্ক এখানে জানার প্রয়োজন নাই। এরপর আসো, এরপরে আমি যেটা পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের জাতিসংঘের ক্ষেত্রে কিছু সদস্য বা যেটা বলা যায় যে জাতিসংঘের নিজস্ব কিছু সংস্থা আছে, জাতিসংঘের নিজস্ব এই পরিষদগুলা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, যেটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি মনে করি সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। আমরা সবাই জানি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টা? 5টা। এখন দেখো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া। তাইওয়ান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ছিল। 1971 সালে তাদের স্থলাভিষিক্ত করা হয় হচ্ছে চীনকে। এরপর আসো, জাতিসংঘের অস্থায়ী সদস্য হচ্ছে 10টা, তাহলে মোট 15টা। অস্থায়ী সদস্য 10টা, স্থায়ী সদস্য 5টা। এই 15টা কি? নিরাপত্তা পরিষদের সদস্য। এখন আসো, অস্থায়ী সদস্য নির্বাচিত হয় 2 বছরের জন্য, 2 বছরের জন্য, ঠিক আছে? অস্থায়ী সদস্য কিন্তু 2 বছরের জন্য। আর স্থায়ী সদস্যগুলা আমাদের জানতে হয়, কারণ এখানে কিন্তু অনেক বেশি মানে গুলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমাদের যখন বলা হবে নিচের কোনটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন, এই 5টা হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। মনে রাখতে হবে, আমরা এটা আগে থেকেই অবশ্য পড়ে আসি, জানা থাকার কথা সকলের। এই জাতিসংঘের স্থায়ী সদস্যগণ ভেটো দিতে পারে। ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি এটা মানি না, এটা আমি পড়ে আসলাম। তো নিরাপত্তা পরিষদটা কিন্তু খুব খুব বেশি ইম্পর্টেন্ট। নিরাপত্তা পরিষদটা সম্পর্কে জানা থাকা আমাদের বাধ্যতামূলক। এরপর যে পরিষদগুলো আছে সেখান থেকে আমি যেগুলো জাস্ট মার্কিং করে দিব ওগুলা পড়লেই এনাফ। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মধ্যে কিছু সংস্থা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না, তোমরা জাস্ট এটার ফুল ফর্ম দেখে রাখতে পারো যে ইকোনমিক কমিশন অফ আফ্রিকা, ইকোনমিক কমিশন অফ ইউরোপ, তারপরে হচ্ছে ইকোনমিক কমিশন ফর ল্যাটিন আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান, তারপরে হচ্ছে ইকোনমিক অফ সোশ্যাল কমিশন অফ এশিয়ান প্যাসিফিক অ্যান্ড ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন অফ ওয়েস্টার্ন এশিয়া। মনে রাখতে পারো আঞ্চলিক কমিশন 5টা। এরপর আসো, কাজগুলো আমাদের খুব বেশি লাগে না, এটা আমরা নিজেরাই বুঝতে পারি যে সামাজিক পরিষদ যেটা, তারা অবশ্যই জীবনযাত্রার মান, বেকার সমস্যা, তারপর মানবাধিকারের সমস্যা, এগুলো সমাধান করবে। ওসি পরিষদ কি করবে? ওসি পরিষদের কাজটা মূলত এখন তেমন নাই, কারণ এটা হচ্ছে অনুন্নত অঞ্চলের তত্ত্বাবধান, অন্তর্ভুক্ত অঞ্চলের উন্নতি, অধিবাসীদের স্বাধীনতা, এরকম কিছু কাজ করে থাকে। বর্তমানে কার্যক্রমটা স্থগিত আছে। আর সচিবালয় যেটা, সেটা হচ্ছে প্রধান মহাসচিব হবেন এবং নবম মহাসচিব হচ্ছে অ্যান্টনিও গুতেরেস। তারপরে আর যেটা জানতে হবে সেটা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়, বিচারক থাকেন 15 জন, বিচারকের মেয়াদ এখানে কিন্তু 9 বছর এবং সভাপতির মেয়াদ 3 বছর। এটা জাস্ট আমরা একটু দেখে রাখলেই পারি, খুব বেশি প্রশ্ন এখান থেকে হয় না। এবং এগুলা আমার মনে হয় যে 1 বার 2 বার পড়লেই আমাদের মনে থাকার কথা, এরা খুব বেশি প্যারা নেওয়ার কিছু নাই। এরপর আসো, আমি দেখেছি সব থেকে বেশি কোশ্চেন কিন্তু এখান থেকে হয়েছে, যেটা আমি এখন পড়াবো সেটা হচ্ছে কি বলতো, জাতিসংঘের মহাসচিব। জাতিসংঘের মহাসচিবের মধ্যে প্রথম মহাসচিব ছিলেন হচ্ছে ট্রিগ ভ্যালি, তিনি ছিলেন নরওয়ের। এবং তিনি আরো কিছু তার সম্পর্কে লেখা আছে যে কোরিয়া যুদ্ধের সময় তিনি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক খারাপ থাকার কারণে তিনি পদত্যাগ করেছিলেন। এগুলো জানার দরকার নেই, তোমরা জাস্ট জানবা যে প্রথম মহাসচিব কে ছিলেন, তিনি হচ্ছেন ট্রিগ ভ্যালি এবং নিজ দেশ ছিল কোথায়? নরওয়েতে। এরপর আসো ড্যাগ হ্যামারশোল্ড, তার নাম আমরা শুনে এসেছি, তিনি সুইডেনে বাস করতেন বা সুইডেনের তার দেশ ছিল। তিনি একই সাথে কূটনীতিবিদ, অর্থনীতিবিদ এবং লেখক ছিলেন। তিনি মূলত বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন এবং তিনি কিন্তু মৃত্যুর পরে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই দুটো ইনফরমেশন খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে
একটা জিনিস তোমরা মনে রাখো যে আমাদের এই প্রশ্নটা কিন্তু মাঝে মাঝে হয়, বিমান দুর্ঘটনায় মারা যান কোন জাতিসংঘের মহাসচিব? তিনি হচ্ছেন ড্যাগ হ্যামারশোল্ড। এরপর আসো উথান্ড। তিনি কেন বিখ্যাত? তিনি হচ্ছেন মিয়ানমারের নাগরিক। তার মানে আমাদের কি হলো, এশিয়া থেকে আসলো একজন। তো এশিয়ায় নির্বাচিত প্রথম মহাসচিব হচ্ছেন উথান্ড, সেই দিক থেকে তিনি বিখ্যাত। আরেকটি বিখ্যাত দিক হচ্ছে তিনি আমাদের মুক্তিযুদ্ধ যখন চলে তখন তিনি হচ্ছে জাতিসংঘের মহাসচিব ছিলেন। এই দুটো ইনফরমেশন এখান থেকে একটু দেখে রাখবা, ঠিক আছে? এরপর আসো কুট ওয়াল্ডহেইম। এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে নাই, কিন্তু এখান থেকে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, তিনি প্রথম বাংলাদেশ সফর করেন। এটা অনেক সময় আসে যে বাংলাদেশে প্রথম সফর করেন কোন মহাসচিব? কুট ওয়াল্ডহেইম। এবং তিনি একমাত্র মহাসচিব যিনি পরবর্তীতে নিজ দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। এরকম কোনো মহাসচিব ছিলেন না যে যিনি আবার দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি ছিলেন। এই দিক থেকে তার একটু ইউনিক ক্যারেক্টারিস্টিক আছে। এবং তৃতীয় মেয়াদে মহাসচিব নির্বাচিত হতে তিনি পারেননি, কারণ এখানে চীন ভেটো দিয়েছিল এবং তার দেশটা ছিল কি বলতো? দেশটা ছিল হচ্ছে অস্ট্রিয়া। এরপর আসো পেরেজ দ্য কুয়েলার। পেরেজ দ্য কুয়েলার ইনি হচ্ছে নিজ দেশ পেরু, পেরু। তিনি বাংলাদেশে এসেছিলেন দ্বিতীয় মহাসচিব হিসেবে এবং 100 বছর জীবিত থেকেছিলেন তিনি, একমাত্র মহাসচিব পেরেজ দ্য কুয়েলার। আচ্ছা, এখান থেকে প্রশ্ন আমার ধারণা আই থিঙ্ক আসবে না। এরপর দেখো বুত্রোস গালি। তিনি যুক্তরাষ্ট্রের ভেতর থাকায় দ্বিতীয় মেয়াদে আর দায়িত্ব পালন করতে পারেন নাই। এখানে যুক্তরাষ্ট্র ভেতর দিয়েছিল এবং তিনি আফ্রিকা থেকে নির্বাচিত প্রথম মহাসচিব। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আফ্রিকা থেকে প্রথম মহাসচিব হচ্ছে বুত্রোস গালি এবং এশিয়া থেকে প্রথম মহাসচিব কে ছিলেন বলতো? উ থান্ট। ওকে, আচ্ছা, এখানেও আমি মার্কিং করে দেবো। এই জিনিসগুলো তোমরা জাস্ট একটু দেখে যাবে। আর কফি আনান, তিনি তো অবশ্যই বিখ্যাত, আমরা অনেকেই তার নাম হয়তো শুনেছি যে তিনি হচ্ছে নিজস্ব কর্মকর্তাদের মধ্যে থেকেই মহাসচিব হয়েছিলেন এবং তিনি 1 সালে কিন্তু জাতিসংঘের নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার দেশটা ছিল হচ্ছে ঘানা। এখন আসো আমি একটু মার্কিং করে দিই, তোমাদের কোন জিনিসটা পড়ে যেতে হবে মাস্ট, সেটা হচ্ছে আমি বলবো উথান্ট। এই যে উথানটা আমি স্টার মার্ক করে দিলাম, উথানটা খুব ভালো মতো পড়তে হবে। প্রথম মহাসচিব আমি এগুলো মার্কিং করা আছে সেগুলো একটু ভালো মতো পড়বা। আর আরেকটা আমি মার্কিং করে দিব, সেটা হচ্ছে কফি আনান, ঠিক আছে? এই দুইটা জিনিস একটু মার্কিং করে দিলাম, ভালো মতো পড়ে যাবা এবং একবার করে দেখে যাবা। আর বাকিগুলো যেগুলো বললাম সেগুলো জাস্ট একবার করে রিডিং দিয়ে যাবা, ইনশাআল্লাহ মনে থাকবে। ওকে, এরপর আসো আমাদের আর কিছু জিনিস সম্পর্কে জানতে হবে, সেই ধারণাটা রাখতে হবে, যেটা হচ্ছে জাতিসংঘ সম্পর্কে আরো কিছু তথ্য, ঠিক আছে? এরপর আমি জাতিসংঘের পড়াবো হচ্ছে তোমাদের জাতিসংঘের বিভিন্ন সংস্থা আছে, তাদের বিভিন্ন কার্যাবলী আছে, সেই সংস্থার কার্যাবলীগুলো ভালো মতো ডিটেইলসে পড়াবো। এবং আরেকটা জিনিস আমার মনে হয়েছে যে দরকার, সেটা হচ্ছে বিভিন্ন সংস্থা আছে, জাতিসংঘের বাইরেও বিভিন্ন সংস্থা আছে, সেই সংস্থাগুলো পড়াবো। তো এখান থেকে আমি আর কয়েকটা জিনিস একটু দাগিয়ে দিব তোমাদের, যেন মানে আমি যেটা পড়ানোর চেষ্টা করছি যাতে কোনো কিছু গ্যাপ না থাকে, সব কিছু তোমরা এই এক ভিডিওর মধ্যে পেয়ে যাও। ওকে, সো এই ধারণা থেকে এই ক্লাসটা নেওয়া, এই জন্য আমি চাচ্ছি যে সব কিছু সম্পর্কে একটু ক্লিয়ার আইডিয়া তোমাদের দিয়ে যায়। সেই প্রেক্ষিতে মানে এই অংশটা আমার পড়ানোটা একটু জরুরি মনে হয়েছে, যে বর্তমান সদস্য 193টা, প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 51টা, এবং আমি বললাম যে হচ্ছে 193তম সদস্য ছিল দক্ষিণ সুদান। এরপর আসো 29তম সদস্য পদ লাভ করে বাংলাদেশ 29তম অধিবেশনে, এটুকু জানলেই এনাফ। এরপর জাতিসংঘের ভাষা, এখান থেকে আমার মনে হয় অনেক বেশি প্রশ্ন আসে এবং আমিও ফেস করেছি। ইংরেজি, ফরাসি, রুশ। রুশ মানে রাশিয়ার ভাষা, চাইনিজ, স্প্যানিশ, আরবি। কয়টা ভাষা হলো বলো তো? এখানে হলো 6টা ভাষা। তাহলে মোট ভাষা কয়টা বলো? জাতিসংঘের মোট ভাষা 6টা, এর মধ্যে কার্যকরী হচ্ছে ইংরেজি আর ফরাসি। নট তাহলে দেখো আমাদের কিন্তু বড় একটা ভাষা হচ্ছে মান্দারিন ভাষা, এগুলা কিন্তু ইউজ হয় না এখানে, ঠিক আছে? এখানে ইংরেজি, ফরাসি, রুশ, চাইনিজ, স্প্যানিশ, আরবি। আর হচ্ছে ইংরেজি এবং ফরাসি এই দুইটা কার্যকরী ভাষা, এটা একটু জানতে হবে। এবং বাংলাকে 7ম দাপ্তরিক ভাষা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
আর এই যে এটা একটু জানতে হবে 2522.001, সেটা হচ্ছে সর্বোচ্চ চাঁদা দিতে পারে স্বীয় বাজেটের 25%, সর্বোচ্চ চাঁদা দেয় হচ্ছে যুক্তরাষ্ট্র, সেটা হচ্ছে 22%, এবং আমরা কত দিই? মাত্র 0.01%। এটাই অনেক কিছু। এরপর আসো G4 নেশনস, সেটা হচ্ছে G4, তার মানে অবশ্যই বুঝতে পারছো 4টা দেশ থাকবে এখানে। কারা? জাপান, জার্মানি, ব্রাজিল, ইন্ডিয়া। জাপান, জার্মানি, ব্রাজিল, ইন্ডিয়া, এরা হচ্ছে G4 নেশন, ঠিক আছে। নিরাপত্তা পরিষদের সদস্য পদ পেতে যারা আগ্রহী তাদেরকে আমরা বলি G4 নেশন। কারা? জাপান, জার্মানি, ব্রাজিল এবং ইন্ডিয়া। এরপর জাতিসংঘ ভবনটা আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত। ভবনটা হচ্ছে নিউ ইয়র্কের ম্যানহাটন শহরে। আমি এটা একটু আগেই পড়িয়ে ফেলেছি, এবং মূল ভবন কার্যকর হয়েছিল আমাদের ভাষা আন্দোলনের সময়, অর্থাৎ 52 সালে, ঠিক আছে। তাহলে আজকে আমি যে পর্যন্ত পড়ানোর চেষ্টা করলাম খুব ভালো মতো, সেটুকু আমি মার্কিং করে দিয়েছি। কোন কোন জিনিসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো মার্কিং করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে তোমরা একটা টপিক যাতে রিভিশন করতে পারো, সেই জন্যই আমার এই উদ্যোগটা নেওয়া। আর যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখে আসোনি, অবশ্যই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমি সেখানে ম্যাপের মাধ্যমে ডিটেলসে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি, সেগুলো দেখে আসবা। নিয়মিতভাবে ক্লাসগুলো করবা, এবং আমি অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করছি আমার মিশন ডিএমসি উইথ সাবিহা চ্যানেলে। সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমার ফেসবুক পেজ মিশন ডিএমসি উইথ সাবিহা, সেটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবা। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, এবং অনেক ভালো একটা রেজাল্ট তোমরা করতে পারবা, সেই দোয়া রাখি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।